দর্শক আইন নিউজ টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস তুলি। মূল সংবাদে যাওয়ার আগে শুরুতেই দেখে নিব আজকের শীর্ষ সংবাদগুলো শিরোনাম। করোনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ইংল্যান্ডের অনেক স্থানে। ভ্রমণের যোগসূত্র না থাকায় কমিউনিটি লেভেলের সংক্রমণের আশঙ্কা, জোরদার করা হচ্ছে টেস্টিং। ফের সামরিক জান্তার হাতে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা, জারি করা হয়েছে জরুরি অবস্থা, ফের কারাগারে পাঠানো হয়েছে সূচিকে। এবং বিশ্ব মোড়লের ভূমিকায় যুক্তরাষ্ট্রকে ফেরাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বেশ কিছু ইস্যুতে ট্রাম্প আমলের সিদ্ধান্ত স্থগিত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। করোনা ভাইরাসের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ইংল্যান্ডে, তবে সাউথ আফ্রিকায় ভ্রমণের সাথে এর কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে কমিউনিটিতে করোনা ভাইরাস টেস্টিং জোরদার করা হয়েছে। ইংল্যান্ডের 8টি এলাকাতে কারো লক্ষণ না থাকলেও তাদের জরুরিভাবে পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত সাউথ আফ্রিকান করোনা ভাইরাসের 11টি পজিটিভ কেস পাওয়া গিয়েছে, যার সাথে সাউথ আফ্রিকায় ভ্রমণের কোনো যোগসূত্র নেই। এর অর্থ স্থানীয় পর্যায়ে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়েছে। ইংল্যান্ডের পাবলিক হেলথে সকল পজিটিভ কেসগুলোর 10% কেস আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত সাউথ আফ্রিকান প্রজাতির সংক্রমণের খবর 100টির উপরে পাওয়া গিয়েছে। স্থানীয় পর্যায়ে মানুষের বাড়িতে বাড়িতে টেস্টিং কিট পাঠিয়ে দেওয়া হচ্ছে জরুরি পরীক্ষার জন্য। সাউথ আফ্রিকার এই প্রজাতি যুক্তরাজ্যের প্রজাতির মতোই বেশি সংক্রমণ ক্ষমতার, তবে মৃত্যু বা ভয়াবহ অসুস্থতা ঘটাতে এটি কতখানি সক্ষম তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে যে ভ্যাকসিন রয়েছে তা এই ভাইরাসকে পুরোপুরি কাবু করতেও সক্ষম নয় এমন আশঙ্কা করা হচ্ছে, তবে এই আশঙ্কা নাকচ করেন বরিস জনসন। Well, I think that we know that these virus variants spread everywhere very rapidly. So at one level, it's not surprising that this so-called South African variant is with us and is likely to be in a reasonable number of people. We know, as you've just heard, that the vaccine is relatively efficient at reducing disease, but that's early data. And there are some concerns that even though 60% vaccine efficiency sounds good, it's not quite as good as 90%, and it might mean that we need to rethink some of the vaccines. We're confident that all the vaccines that we're using provide a high degree of immunity and protection against all variants. And the interesting and exciting thing about UK vaccinology at the moment, the vaccines that we're developing, is increasingly they are capable of being adapted to deal with new variants as they arise. ইংল্যান্ডে করোনার ভ্যাকসিন প্রদানের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। বয়স্ক সেবা কেন্দ্রে থাকা সকল বয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছে বলে জানায় NHS। প্রধানমন্ত্রী বরিস জনসন একে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাজ্যের সকল স্থানে 70 ঊর্ধ্ব মানুষ এবং ফ্রন্টলাইন এবং কেয়ার ওয়ার্কারদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্যের 9 মিলিয়ন মানুষ ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ পেয়েছে। NHS জানায় ইংল্যান্ডের 10,000 কেয়ার হোমের বয়স্ক নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তবে স্থানীয় সংক্রমণ বেশি হওয়ার কারণে কিছু জায়গা এখনও ভ্যাকসিন পায়নি। সেখানে খুব শীঘ্রই NHS ভ্যাকসিন দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, এই মহামারী থেকে উত্তরণের একমাত্র উপায় হলো যথাযথ ভ্যাকসিন প্রয়োগ, তবে এখনও সামনে সংকটময় সময় রয়েছে। এখনও হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। We're very pleased that we've been able to give all elderly care home residents, virtually all elderly care home residents have now been given their first jab or a slot for their first jab, and that's very important for getting the spread of the virus down, getting the serious illness and the fatality down. নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের শান্তি ও গণতান্ত্রিক স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। একই সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান থাকার আশাবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্ব দিচ্ছেন দেশের বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত রয়েছে রিপোর্টে।
মিয়ানমারের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট বসার দিনই ক্ষমতা কুক্ষিগত করল সামরিক জান্তা। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যদিও এখনই এত দূর ভাবতে নারাজ দেশের বিশ্লেষকরা। মিয়ানমারের রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতির দিকে এখন পর্যবেক্ষণেই বেশি জোর দিচ্ছেন তারা। মানে এই নতুন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক সংকট মিয়ানমারের ভেতরে, সেটি রোহিঙ্গা সংকটটিকে অতীতের যে অবস্থা ছিল বা বর্তমানে যে তার চেয়ে আমি মনে করি না যে খারাপ অবস্থায় যাবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাবে। তবে মিয়ানমার ইতিমধ্যে কতগুলো ঘোষণা দিয়েছিল, যেগুলো আসলে অতীতেও তারা দিয়েছিল, তার কোনোটাই রক্ষা করেনি। এবারও তারা যে রক্ষা করতো সেটা আমার কাছে মনে হয় না। অং সান সু কি যেভাবে দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসছিল, সেটা কিন্তু সেনাবাহিনীর গরিষ্ঠ সংখ্যক কর্মকর্তাদের সেটা পছন্দের নয়। তারা অচিরেই দেখবেন একটা সামরিক কমান্ড কাউন্সিল গঠন করে বর্তমান যে সেনা প্রধান আছে উনি সর্বা সবকিছু দায়িত্ব নেবেন এবং অনির্দিষ্টকালের জন্য সংবিধান সবকিছু বাতিল হয়ে যাবে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে সমর্থন করে বাংলাদেশ। তাই প্রতিবেশী দেশটিতে গণতন্ত্র ও সংবিধান সমুন্নত চায় ঢাকা। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে বলেও আশাবাদ তাদের। করোনার টিকা নেওয়া বেশ কয়েকজনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খোরশেদ আলম। সোমবার সকালে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, টিকাদান কর্মসূচির জন্য আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। টিকা দেওয়া হয়েছে 567 জনকে 2 দিনের মধ্যে। এই হারটা যদি মানুষের সংখ্যায় হলো হারটা 1-2 এর মধ্যে, যে 1-2% লোকের এরকম হয়েছে সেই হিসাবে, কিন্তু সবাই এখন সুস্থ আছে। টিকা দেওয়ার পরে 1-2 দিনের মধ্যে তাদের জ্বর হয়েছিল, কারো মাথা ঘুরেছে, কারো 1-2 বার বমি হয়েছে, কেউ বলেছে যে আমি একটু বেশি ভয় পেয়েছিলাম এরকম, কিন্তু সবাই এখন সুস্থ আছে। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটরের এসব ভুল তথ্য দিয়ে ফেসবুকে সাইফুল তাজ নামের অ্যাকাউন্ট খুলে শাহাদত নামের এক প্রতারক। করোনাকালে পাবলিক পরীক্ষার GPA বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদ। শতাধিক শিক্ষার্থী থেকে হাতিয়ে নিয়েছে লাখ টাকা। পরে অভিযানের ভিত্তিতে শাহাদতকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থা। এনে বিস্তারিত রয়েছে রিপোর্টে। জেএসসি ও এসএসসির ভিত্তিতে এইচএসসির ফলাফল পরিবর্তনের লোভনীয় প্রস্তাব দিয়ে ফেসবুকে পোস্ট। অ্যাকাউন্ট ব্যবহারকারীর পরিচয়ে দেখানো হয়েছে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ, এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর, নাম সাইফুল তাজ। এমন প্রস্তাব জানানো প্রোফাইল থেকে আবারও পোস্ট। এরই মধ্যে যাদের ফলাফল পরিবর্তন করা হয়েছে তাদের। এ দেখে যারা যোগাযোগ করেছেন তাদের দেয়া হয়েছে অর্থ বিনিময়ের প্রস্তাব। পোস্টগুলো ভাইরাল হলে প্রশ্নের সম্মুখীন হন আসল ব্যক্তি। বুঝতে পারেন তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করছে একটি চক্র। যোগাযোগ করা হলে তিনি জানান তার নাম সাইফুল নয়, শরফুল তাজ। মন্ত্রীর ঘনিষ্ঠ হলেও শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন না তিনি। আমার ছবি ব্যবহার করে, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে থাকা ছবিগুলো ব্যবহার করে কেউ একজন হয়তো ফেক অ্যাকাউন্ট খুলে একটা প্রতারণা করতেছে, ব্যবসা করতেছে, বিভিন্ন বাচ্চাদের বা শিক্ষার্থীদের কাছ থেকে রেজাল্ট পরিবর্তন করে দিবে বলে টাকা নিচ্ছে। পরে তিনি মামলা করলে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শাহাদত নামের সেই প্রতারককে। গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এই কর্মকর্তা জানান 10 থেকে 12 হাজার টাকার বিনিময়ে এমন প্রতারণা করতেন তিনি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার গড় থেকে আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে, এরকম একটা যখন শোনা যাচ্ছিল, তখন এই সুযোগটাকে প্রতারক গোষ্ঠীরা কাজে লাগায়। শিক্ষা বোর্ডে সে চাকরি করে, মিনিস্ট্রি অফ এডুকেশনে সে কম্পিউটার অপারেটর, এরকম বিভিন্ন পরিচয় দিয়ে সে ফেসবুক অ্যাকাউন্টটি করে। ফলশ্রুতিতে সবাই তার প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। আমরা তদন্ত করে বের করব যে তার সাথে আর কারা কারা সংযুক্ত আছে বা তার সাথে কার সাথে যোগাযোগ আছে। গেল সপ্তাহে ফজলিনুর তাপসের নামে ফেসবুকে প্রতারণা করায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
বিশ্ব মোড়লের ভূমিকায় যুক্তরাষ্ট্রকে ফেরাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানকে পাশে রাখতে সৌদির ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বাইডেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে আসছেন নানা সমীকরণ। জেরুজালেম প্রশ্নে বাইডেন সরছেন না ট্রাম্পের নীতি থেকে। আরও বিস্তারিত জানাচ্ছেন এসআই সোহাগ। মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিকেনকে বলা হয় কূটনীতিকদের কূটনীতিক। দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের কর্মকাণ্ডে স্পষ্ট করে দেন গোটা বিশ্বকে ভুলে থাকা ট্রাম্পের নীতি থেকে আসছেন তিনি। সৌদি ও আরব আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রি চুক্তি স্থগিত এবং ইয়েমেনের হুথিদের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ব্লিকেন। It's vitally important, even in the midst of this crisis, that we do everything we can to get humanitarian assistance to the people of Yemen who are in desperate need. তিনি আরো বলেন, আমাদের মিত্র সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে চরম মানবিক সংকটে ইয়েমেন। হুথিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে ঠিক, কিন্তু এটা অস্বীকার করার কারণ নেই তাদের নিয়ন্ত্রণে দেশটির ৮০% এলাকা। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। It is typical at the start of an administration to review any pending sales to make sure that what is being considered is something that advances our strategic objectives and advances our foreign policy. আগামী দিনে বাইডেন প্রশাসনের সবচেয়ে বেশি নজরদারিতে থাকবে বিশ্বের অন্যতম দুই পররাষ্ট্র শক্তিধর দেশ চীন এবং রাশিয়া। অপরদিকে ইরান ইস্যুতে হাঁটতে পারেন ওবামার দেখানো পথে, তবে জেরুজালেমে এসে সরছেন না ট্রাম্পের নীতি থেকে। তিনি বলেন, ইরানকে অবশ্যই পরমাণু চুক্তির শর্ত মেনে চলতে হবে, আর প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন ছিল ভালো। তেল আবিবের নিরাপত্তা প্রশ্নে সবসময় পাশে আছে ওয়াশিংটন। কিন্তু ফাতার ডেপুটি সেক্রেটারি সাবরি সাইদাম বলেন, ট্রাম্পের পরিকল্পনায় বহাল থাকা কখনোই মেনে নেবে না ফিলিস্তিনিরা। ট্রাম্প আমাদের সঙ্গে ন্যায় বিচার করেননি। আশা করব জাতিসংঘ সনদের আলোকে ফিলিস্তিনিদের স্বপ্ন বাস্তবায়নে নিরপেক্ষ অবস্থান বহাল রাখবেন বাইডেন প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় সম্পর্কে জোড়া লাগতে পারে ইসরায়েল ওয়াশিংটনের। একই সাথে আতশি কাচের নিচে আসবে ট্রাম্প আমলের তালেবান চুক্তি। এছাড়া কাশ্মীর ইস্যুতে ইন্দো মার্কিন উত্তাপ বাড়তে পারে দক্ষিণ এশিয়ায়। এসআই সোহাগ, আয়ন নিউজ টাইম, লন্ডন। ৬ বছরের ব্যবধানে ফের সামরিক জান্তার হাতে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা। নীরব অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকার জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফের কারাগারে পাঠানো হয়েছে সুচিকে। আটক প্রেসিডেন্ট সহ এনএলডির শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে আজ সোমবার সকালে অং সান সুচি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার পর তারা দেশটি নিয়ন্ত্রণে নিয়েছে। নাটকীয়ভাবেই কারাগারে স্টেট কাউন্সিলর অং সান সুচি আটক করা হয়েছে প্রেসিডেন্ট উইন মিন্ট এবং কারাগারে পাঠানো হয়েছে এনএলডির শীর্ষ নেতাদের। আপাতত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট উ মিন শুয়ে। সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর থেকে দেশটির অধিকাংশ স্থানে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর এবং আশেপাশে এলাকার সাথে সড়ক যোগাযোগও। রাজধানী নেপোডি এবং প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম MRTV জানিয়েছে তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে। বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর মিয়ানমারে আবারও অভ্যুত্থান ঘটল। গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। সেনাবাহিনী বলছে নির্বাচনে জালিয়াতি প্রতিক্রিয়া হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং কমান্ডার ইন চিফ মিন অং লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। জানায় 1 বছর যাবৎ তারা এই ক্ষমতায় থাকবে। এদিকে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আটক নেতাদের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কোনো তৎপরতা চাই না আমরা। দেশটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এটি গ্রহণযোগ্য নয়। অং সান সুচির রাজনৈতিক দল NLDর নির্বাচনী বিজয়ের পর সোমবারই দ্বিতীয় মেয়াদ শুরু করার কথা ছিল। তার বদলে গ্রেফতারের পর অং সান সুচিকে থাকতে হচ্ছে কারাগারে। মনিরুজ্জামান মনির, আয়ন টিভি নিউজ। নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর।
করোনায় আক্রান্তের 1 বছর পূর্ণ করল স্পেন। গত বছর 31 জানুয়ারি প্রথম শনাক্ত হয় স্পেনে করোনা রোগী। প্রায় 10 লক্ষ ছাড়িয়েছে আক্রান্ত, যা ইউরোপের সর্বোচ্চ। বিস্তারিত দেখুন বকুল খানের রিপোর্টে। করোনায় আক্রান্তের 1 বছর পূর্ণ করল স্পেন। গত বছর 31 জানুয়ারি প্রথম শনাক্ত হয় স্পেনে করোনা রোগী। প্রায় 10 লক্ষ ছাড়িয়েছে আক্রান্ত, যা ইউরোপে সর্বোচ্চ। এদিকে রাজধানীর মাদ্রিদে নতুন সান্ধ্যকালীন কারফিউ জারি করেছে। রাত 9টা বাজে রেস্টুরেন্ট, ব্যবসা বাণিজ্য বৈশ্বিক মহামারী মহাদুর্যোগে বিভিন্ন ব্যবসায় ধস নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসাগুলো, রেস্টুরেন্ট ব্যবসার মালিকেরা। কারণ রাত 9টায় লকডাউনে এগুলো বন্ধ করে দিতে হয়। রাত 9টায় স্প্যানিশরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসে, মূলত রাতের খাবার। ঠিক সেই সময় রেস্টুরেন্ট ব্যবসা করতে হয়। এতে তাদের মনে অনেক ক্ষোভ, এই যেন মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা। আমরা এর থেকে উত্তরণ চাই। অনেক ছোট বড় প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। কি কোনোভাবে শুধুমাত্র সীমিত আকারে পরিচালনা করেছেন তাদের ব্যবসা বাণিজ্য। এর কাগজ নেই, তারা অনেকটা কর্মহীন। লোকজনের কাজ নেই, মানে আর্থিক যে সংকট চলছে জনগণের ভিতরে, এটা খুবই ভয়াবহ অবস্থা। কিছুদিন আগেও যে ব্যবসায় ছিল, অনেক রমরমা ব্যবসা ছিল, অনেক ভালো একটা ইনকাম করতাম, সেই অর্থনৈতিক বিপর্যস্ত, লোকজনের হাতে টাকা নেই, তাই মানে চলাচলের জন্য খুব অবস্থা খারাপ। অনেক বেকার। দ্বিতীয়ত কথা হলো কাগজদারি লোকে বেকার আছে, প্লাস কাগজ ছাড়া লোকের এখন তো বর্তমানে কাজে নাই, সেটা অনেক কম করতেছে। এতেই কাজকর্ম মানে মানুষের এই অবস্থা ভিতরে মানুষ এখন পরিস্থিতির শিকার। বকুল খান, IONTV নিউজ। সংবাদের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। ভাষার মাসের শুরুতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা র্যালি ও নৃত্যলেখ্য। সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এ আয়োজন। বাংলা বর্ণমালা হাতে নিয়ে র্যালিতে অংশ নেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে নৃত্যলেখ্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সবশেষে ভাষার মাসকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। সিলেটের ফেঞ্চুগঞ্জে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা পরিষদ। এ বিতরণের মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের অঙ্গ সংগঠনটি আত্মপ্রকাশ করল। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের অঙ্গ সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার 29 জানুয়ারি সকালে সংগঠনের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলার 5টি ইউনিয়নের 4 শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ইশকা। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাহবুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন 2 নং মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, যুক্তরাজ্যে প্রবাসী ও কমিউনিটি নেতা আব্দুল গফফার লিল মিয়া, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জালালউদ্দিন খান, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক SM মামুনুর রশিদ, সমাজসেবী মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মুমিন। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাতাবুদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুকনুজ্জামান চৌধুরী, সিলেট মিডিয়া কর্পোরেশনের বাংলা সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইমুল আরিফিন ফুয়াদ, বাবুল হোসেন, ফাহাদ আহমেদ, শাহজাহান আহমেদ, ইকবাল আহমদ লিমন প্রমুখ। সামি হায়দার, IONTV নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে 6 নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট থেকে কামাল হাসান জুয়েল জানান, স্থানীয় অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। আত্মমানবতা সেবায় আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা।
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলার অবহেলিত গ্রাম কাদিপুর, সেখানে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নির্মিত হয়েছে নাজাতুল উম্মাহ হাফিজিয়া নুরানি ও মহিলা মাদ্রাসার অস্থায়ী ভবন। চলছে স্থায়ী ভবন নির্মাণ প্রক্রিয়া। তবে আর্থিকভাবে অসচ্ছল এই গ্রামবাসীর পক্ষে মাদ্রাসা নির্মাণের ব্যয়ভার বহন করা সম্ভব নয়, তাই থমকে আছে ভবন নির্মাণ কাজ। মাদ্রাসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দেখুন নোহান আরিফিন নাজের রিপোর্টে। পাগলা বাজার থেকে কাদিপুর গ্রামকে সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছে মহাসিং নদী। অপারের কাদিপুর গ্রামে শিক্ষার আলো জ্বলছিল মিটমিট করে। গ্রামটিকে ইসলামী শিক্ষার আলোয় ঝলমলে আলোকিত করতে মাওলানা মুফতি জুবায়ের আহমদের হাত ধরে 2019 সালে যাত্রা শুরু করে নাজাতুল উম্মাহ নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসাটি। অনেক বাধা উপেক্ষা করে গ্রামবাসীর সহযোগিতায় অন্যের বাড়িতে প্রথমে শুধু মাদ্রাসার সাধারণ শিক্ষা নিয়ে ক্লাস শুরু করলেও এবছর বাড়তে থাকে শিক্ষার্থী। চাহিদা বাড়ে শিক্ষার, সংযুক্ত করা হয় নুরানি ও হিফজখানার। চলতি বছর শিক্ষার্থীর সংখ্যা 100 ছাড়িয়েছে, কিন্তু দারিদ্রতা ছাড়েনি কাদিপুর গ্রামের পূর্ব দিকে অবস্থিত মাদ্রাসাটির। আশা জাগা নিয়ে ফলাফল পেলেও অর্থ সংকট আর মাদ্রাসার ভবন সংকটে কুকড়াচ্ছে রাসূলের রেখে যাওয়া এ আমানত। প্রায় 10 লাখ টাকা লাগে। আপনারা সবের কাছে আমরা এটা উন্নতি করে হইয়া যে আপনারা সবে আমরা সাহায্য করতা আর আমরা লাগে দোয়া করতা আর আমরা মাদ্রাসাটা কেমনে চলে আপনারা একটু লক্ষ্য করতা আর সহযোগিতা করতা। আসসালামু আলাইকুম। এই 4টা মহল্লা হয় কিন্তু আমরা সবই গরিব, পয়সা আলা কেউ নাই। আমরা চাইলাম দেশবাসীর কাছে এবং প্রবাসীর কাছে যে আমরা বাদি দয়া কইরা আপনারা একটু হাত পাতাইন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুফতি জুবায়ের আহমদের বাবা চাচা মিলে 2 লক্ষাধিক টাকা মূল্যের 30 শতক জমি দান করেছেন মাদ্রাসার নামে। তো আলহামদুলিল্লাহ 30 শতাংশ জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ করা হয়েছে, আমরা পেয়ে গেছি। কিন্তু এই জায়গার মধ্যে মাটি ভরাট করা এবং সাথে সাথে ঘর নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়ছে। এই জন্য দেশ ও বিদেশ তৌহিদ জনতা আপনাদের কাছে আকুল আবেদন যে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। মহাসিং নদীর পাশ ঘেঁষে থাকা এই জমিতে মাটি ভরাট করতে হবে, তুলতে হবে নতুন ভবন। এজন্য দরকার সকলের অর্থনৈতিক সহযোগিতা ও দোয়া। এলাকাবাসী মাদ্রাসার ভবন তৈরি ও মাটি ভরাটের কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। কাদিপুরের মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব অস্থায়ীভাবে একটা মাদ্রাসা নির্মাণ করছেন আমরা গ্রামও। মাদ্রাসাটা হইল নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা। অস্থায়ীভাবে যে ভবনটার মাঝে বর্তমানে লেখাপড়া চলে, এটা অনেক কষ্ট ওর ছেলেমেয়েরা লেখাপড়া করতে। তাই নতুনভাবে নতুন একটা জায়গা তাইনের আব্বায় জায়গা দান করছেন। এই জায়গা দান করা জায়গার মধ্যে মাটি ভরাট করতে এবং নতুন মাদ্রাসা ভবন তৈরি করতে প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা যারা দেশে এবং বিদেশে প্রবাসী সকল আছেন, দেশের ধনবান বিত্তবান মানুষ আছেন, তার কাছে আমরা আকুল আহ্বান জানাই আর এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করার লাগে আপনার আর্থিক সহযোগিতা প্রয়োজন। ঝালকাঠির নলছিটি পৌরসভা নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহিদ খান বিজয়ী হয়েছেন। 14,564 ভোট তার পক্ষে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে। 9টি ওয়ার্ডে 13টি কেন্দ্রে দিনভর ভোট গ্রহণ চলে। ঝালকাঠি থেকে মিঠুন চক্রবর্তী জানান, কেন্দ্রের নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাগেরহাটে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের এক লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়সুল হক। এ সময় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে। ঝিনাইদহে শুরু হয়েছে 2 দিনব্যাপী ক্যারাতে প্রশিক্ষণ। শতকান ক্যারাতে দো নামের একটি ক্যারাতে স্কুলের আয়োজনে এর উদ্বোধন হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। এ সময় স্কুলটির পরিচালক কাজী আলী আহমেদ লিকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 29 জন শিক্ষার্থী আত্মরক্ষার কৌশল শিখাবেন প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।
হবিগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যৌন উত্তেজক ট্যাবলেট পাচারকারীরা ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ 15 লাখ পিস ট্যাবলেট উদ্ধার করেছে। 19টি কার্টুনে মোড়ানো ছিল এসব ট্যাবলেট। পাচার করা হচ্ছিল চট্টগ্রামে। রোববার রাতে শহরের শ্মশানঘাট এলাকার কুরিয়ার সার্ভিস অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। নোয়াখালীর চৌমোহনী বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবনির্বাচিত মেয়র খালেদ সাইফুল্লাহ। ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে রোববার রাতে 8 থেকে 10টি ব্যবসা প্রতিষ্ঠান 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় বিজেপির অভিযানে প্রায় 2 কোটি টাকা মূল্যের ডায়মন্ড সহ এক নারীকে আটক করা হয়েছে। 33 বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ডায়মন্ডের আংটি সহ সোমবার বেড়িবাঁধের উপর থেকে আটক করা হয় ওই নারীকে। 1,88,60,000 টাকা মূল্যের সর্বমোট 148টি ডায়মন্ড আংটি আটক করা হয়। দর্শক, রয়েছি আই নিউজ টাইমের শেষ পর্যায়ে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ইংল্যান্ডের অনেক স্থানে। ভ্রমণের যোগসূত্র না থাকায় কমিউনিটি লেভেলের সংক্রমণের আশঙ্কা। জোরদার করা হচ্ছে টেস্টিং। ফের সামরিক জান্তার হাতে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফের কারাগারে পাঠানো হয়েছে সূচিকে। এবং বিশ্ব মোড়লের ভূমিকায় যুক্তরাষ্ট্রকে ফেরাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেশ কিছু ইস্যুতে ট্রাম্প আমলের সিদ্ধান্ত স্থগিত। দর্শক, এই ছিল আইন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।